আসসালামু আলাইকুম। আমরা বীজগণিতের আগের দুটো লেকচারে আমরা দেখেছিলাম যে সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি এবং আমরা সূচক এবং লগারিদম এটাও শেষ করেছি। তো এই জিনিসগুলোর পরে যে দুইটা চ্যাপ্টার আমরা দেখবো এর মধ্যে এক চলক সমীকরণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং দুই চলক সমীকরণটা আইবিএ বা ব্যাংকের জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট হবে কারণ অত বেশি আসে না, একটু কঠিন দুই চলক সমীকরণটা। তবে এক চলক সমীকরণটা যদি আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে দুই চলক সমীকরণ অঙ্কগুলো পরীক্ষায় পারবেন, দুই চলক সমীকরণ অঙ্কগুলো, এবং তখন আপনাদের কনফিডেন্স বাড়বে এবং আপনারা অন্য থেকে আগে যাবেন। আমি একটা সহজ জিনিস বলি ভাইয়া, বাংলাদেশের কোনো পরীক্ষায় বীজগণিত পাঠ থেকে এমন কোনো অঙ্ক আসে না যেটা শুধুমাত্র ক্লাস 8, 9, 10 যে বইটা করাচ্ছে এর মধ্যে পাবেন না। যত অঙ্ক আসবে পরীক্ষায় এই কটা জিনিসের ভিতর থেকে আসবে। সুতরাং খুব খুব ভালো মতো এই জিনিসগুলো করবেন। এখানে আমি ছোট একটা জিনিস বলে রাখি, বইয়ে যে অঙ্কগুলো আছে আপনারা প্লিজ অঙ্কগুলা করার প্রতি মনোযোগ দিবেন না যে এই প্রশ্নটার অঙ্কটা কিভাবে করছে সেটা না। আপনাকে শিখতে হবে প্রসেস, যে এই অঙ্কটা যে করছে সেই অঙ্কটার বিভিন্ন পার্ট গুলা কি কি, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করছে, কেন করছে, এইভাবে কেন করছে। ঠিক আছে, বা এটা আপনি শুরুতে নিজে ট্রাই করবেন। নিজে ট্রাই করার পর যখন বুঝতে পারবেন না তখন আপনি সলিউশনটা, এই উদাহরণের সলিউশনটাই দেখবেন, তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ধরতে পারেন না। যেমন আমি একটা উদাহরণ বলি, কালকে আমাকে একজন বললেন যে একটা জায়গাতে যে ভাইয়া এই জিনিসটা পড়াইছেন, ওইখানে যে উদাহরণগুলো দেখাইছেন তার সাথে মিলে আমি এই দুটো অঙ্ক পারতেছি না, নতুন দুইটা অঙ্ক সে যখন দিচ্ছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আগের যে অঙ্কগুলো আপনি করছেন যেগুলো করাই দিচ্ছি তার সাথে এটার পার্থক্য কি, বা সেইগুলো যে করছেন সেটা আমাকে দেখান, তারপরে সেগুলোর সাথে এটার পার্থক্য কি সেটা আমাকে বলেন। এটা যখন সে বলতে গেছে তখন সে বলতেছে ও আচ্ছা পারছি। আপনি যখন কোনো একটা অঙ্ক পারবেন না, কোনো একটা অঙ্ক বুঝতে পারবেন না, তখন আপনি দেখবেন ওই টাইপের কোন অঙ্ক আপনি আগে করছেন, সেটা কিভাবে করছিলেন, সেটার সাথে এটার পার্থক্য কি, এইভাবে করে চিন্তা করবেন, তাহলে অনেক দূর আগায় যেতে পারবেন। যেখানে আটকায় যাবেন তখন আবার নিজে মাথা খাটাবেন, আবার ডিসকাস করবেন, আমার সাথে ডিসকাস করবেন। আবারও বলি ভাইয়া, পরীক্ষায় কোনো অঙ্ক কমন পাবেন না, আপনি যদি দুনিয়ার 1 কোটি অঙ্কও করে যান তাও পরীক্ষায় কমন পাবেন না। তো এই জন্য কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কাজ অবশ্যই এই যে প্রশ্নগুলো আছে বা বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবেন, মডেল টেস্ট দিবেন, সেগুলো শেখা না, সেগুলোর সলিউশন থেকে সেইগুলো শেখা না। আপনার কাজ সেই অঙ্কগুলাকে স্যাম্পল অঙ্ক হিসেবে করা, যে এই ধরনের প্রবলেম হয়। আর আপনি শিখবেন কি, শিখবেন থিওরি, শিখবেন বেসিক, যে এই জিনিসগুলা কি, সূত্রগুলো শিখবেন, সূত্রের প্রয়োগগুলো শিখবেন, সূত্রের ব্যাখ্যাটা শিখবেন, যে এই সূত্রের প্রমাণ না, সূত্রের ব্যাখ্যা, যে এই সূত্রটা কখন ব্যবহার করে, কোন কাজে লাগে। ঠিক আছে, এই জিনিসগুলা শিখবেন। ওকে ওকে, চলেন তাহলে শুরু করি। এক চলক সমীকরণ। ওকে, এটা খুবই সহজ একটা জিনিস এবং এই টাইপের অনেক ম্যাথ আমরা পাটিগণিতে করে আসছি। সো যে অঙ্ক আপনি পাটিগণিতের মতো করে করছেন সেভাবে করলেই হবে। কিছু কিছু জায়গায় গিয়ে হয় আমরা আননোন ধরতে হয়, অচেনা একটা জিনিস ধরতে হয়, আননোন, যে জিনিসটা দেয়া নাই। এটাকেই আমরা বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি এক চলক। চলক মানে ভেরিয়েবল, যেখানে কোনো একটা কাজে একটা মাত্র আননোন থাকে সেটাকে আমরা বলবো এক চলক সমীকরণ। ওকে, সো আমরা বীজগণিতিক রাশি শিখে আসছি, এই চ্যাপ্টারটার সাথে আপনি অনেকাংশেই মিল পাবেন, বীজগণিতিক রাশি। ঠিক আছে, সো বীজগণিতের রাশির সাথে যখন ইকুয়াল দিয়ে ডান পাশেও কিছু একটা লিখি সেটা হয়ে যায় সমীকরণ। এই জায়গাতে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি বীজগণিতিক রাশি চ্যাপ্টারে। ঠিক আছে, সে একটা অঙ্ক দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অলরেডি আমরা এক চলক সমীকরণ আগে ব্যবহার করে আসছি। দেখেন, বীজগণিতিক রাশি চ্যাপ্টারে এরকম একটা ম্যাথ ছিল, যে ম্যাথটা নিয়ে একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই অঙ্কটা আমরা পাটিগণিতের উপায়ে কিভাবে করতে পারি। আমরা সাধারণত যে চৌবাচ্চার অঙ্কগুলো করে আসছি সেখানে বলা হয় 1 মিনিটে বা কত মিনিটে সে কতটুকু পূর্ণ করতে পারে বা কত মিনিটে কতটুকু খালি করতে পারে, এরকম। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা ছিল, এখানে মিনিট এবং পরিমাণ যেটা মিক্স করে দেয়া ছিল। একটা নলের ক্ষেত্রে বলা ছিল সে কয় মিনিটে পূর্ণ করতে পারে বা খালি করতে পারে, বাট অপর নলটার ক্ষেত্রে বলা ছিল প্রতি মিনিটে সে কতটুকু লিটার দেয়, পানি দেয় বা পানি বের করে নেয়। এই যে দেখেন, এখানে সময় এবং তার ধারণ ক্ষমতা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক অঙ্কটাকে একটু পরিবর্তন করে দিছিল। সব দুইটাই মিনিটে না দিয়ে বা দুইটাই পরিমাণে না দিয়ে তারা করছে কি মিনিট এবং পরিমাণ এটা মিক্স করে দিচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে বইয়ে যে সমাধান করা আছে সেটা ঠিক আছে, আমরা সেটা না দেখে আমরা সহজে করতে চাইছিলাম, এরকম আরো অ্যারিথমেটিক ওয়েতে করতে চাইছিলাম। তো
এটা আসলে এই পাটিগণিতের বীজগণিতের এরকম করাচ্ছে, পাটিগণিত দিয়ে করলে আসলে অঙ্কটা আরো সহজ হইতে পারে। ঠিক আছে, সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি যখন আপনাদেরকে এটা করতে বললাম, একজন খুব সুন্দর একটা সমাধান আমাদেরকে পোস্ট করেছিলেন, সেখানে আমি দেখাচ্ছি। দেখেন, দেখেন এই অঙ্কটা যিনি দিয়েছিলেন সম্ভবত মুন্না, যে এভাবে করে সমাধান করেছিলেন। সো এখানে একটা জিনিস খেয়াল করুন, ওই প্রশ্নটার ক্ষেত্রে সে শুরুতেই ধরে নিয়েছিল যে চৌবাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে। এই পুরো অঙ্কটাই দেখেন এক্স বাদে অন্য কোনো আননোন দরকার হয় নাই। এক্স, আপনারা যারা ওই অঙ্কটা ওই সময় পারেননি, এটা আমাদের এইখান থেকেও দেখে নিতে পারেন যে এটা আসলে অ্যারিথমেটিক ওয়েতে, বা এটাই সহজ উপায়, এটা হচ্ছে কনসেপ্ট। ওখানে পার্টি বীজগণিত যেটা অ্যাপ্লাই করছে সেটা অনেকটা সূত্র অ্যাপ্লাই করা, বাট আপনাদের যে কনসেপ্ট ক্লিয়ার তারা এই অঙ্কটা এইভাবে করেই করতে পারবেন, এটাই করার কথা। ঠিক আছে, সে কি করছে দেখেন, চৌবাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে। এখন প্রথম নলটার ক্ষেত্রে 12 মিনিটে পূর্ণ করে এক্স লিটার, তাহলে 1 মিনিটে পূর্ণ করে x/12 লিটার, তাই না? আমরা আগে ধরতাম কি এক অংশ, এটাকে বলতাম পূর্ণ অংশ। এবার সেটাকে অংশে না বলে আমরা একটা ধারণ ক্ষমতা দিয়ে ধরলাম যে এক্স লিটার। অপর নলটি 1 মিনিটে খালি করে 14 লিটার। তাহলে দেখেন 1 মিনিটে দুইটা নল যদি একসাথে খোলা থাকে, একটা থেকে পানি ঢুকে একটা থেকে বের হয়, তাহলে 1 মিনিটে এটা পূর্ণ হয় কত? x-12 - 14, মানে x-12 ঢুকে 14 লিটার বের হয়। সেটাই দেখেন নিচের দিকে করছি যে x-12 - 14। আর প্রশ্নে বলা ছিল দুইটা নল একসাথে খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয়। তাহলে 96 মিনিটে পূর্ণ হয়, এক্স অংশ না ধরে আপনি ডিরেক্টলি এরকমও ধরতে পারেন এক্স লিটার, এটা একটু অংশ না লিটার। 96 মিনিটে পূর্ণ হয় এক্স লিটার, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় x/96 লিটার। তাহলে দেখেন 12 x/12 - 14, এটা 1 মিনিটে যায় দুইটা নল মিলে, আবার ইকুয়ালস টু x/96, তাই না? এখানে অংশ হবে না, এটা লিটার হবে। হ্যাঁ, এই যে পুরো অঙ্কটা আমাদের একটা মাত্র চলক দরকার হলো, একটা মাত্র আননোন দরকার হলো, এটাই এক চলক সমীকরণ। ঠিক আছে, এই যে সমীকরণটা আমরা লিখছি, নিচে লিখছে নাও, এটাই হচ্ছে এক চলক সমীকরণ, যেখানে একটা মাত্র আননোন থাকবে। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় একটা এক চলক ধরে নিলে, আননোন ধরে নিলে অঙ্কগুলো সহজ হয়। তো এক চলক সমীকরণে আমাদের এটাই কাজ। ক্লিয়ার? আমি আপনাদেরকে এটা বুঝাতে পারছি। সো চলেন আমরা এবারে তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটাতে চলে যাই, যে এক চলক সমীকরণ দিয়ে আমরা আসলে কি কি করব, এই চ্যাপ্টারে কি কি পড়ব। এই চ্যাপ্টারটা খুবই সহজ, আবারও বলি খুবই সহজ। আপনাদের দুই চলক সমীকরণটা পড়ার আগে এটা ভালো মতো পড়ে নিতে হবে, এবং দুই চলক সমীকরণটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা ভালো মতো পড়লে দুইটা একসাথে আপনাদের খুব সহজ মনে হবে। হ্যাঁ, চলেন আমরা দেখি। এখান থেকে ডেফিনেটলি সবসময় যেটা বলছি 5.1 এই সমীকরণের ডেফিনেশন গুলো অবশ্যই আপনারা পড়বেন। ঠিক আছে, বেসিক জানার জন্য। আপনি আর্টসের না কমার্সের, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি কিসে সায়েন্স পড়ে আসছেন না আর্টস পড়ে আসছেন, এটা কোনো ম্যাটার করে না। আপনি এখান থেকে এই জিনিসগুলো খুব খুব ভালো মতো সংজ্ঞা সহ পড়লেই বুঝতে পারবেন, সময় দিয়ে দেখলেই বুঝতে পারবেন। ওকে, সমীকরণ ও অভেদ, এটা একটা ভালো জিনিস আমি বলে দিই। অভেদ মানে যেখানে আসলে আচ্ছা, সমীকরণ থেকে আগে শুরু করি। সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকে। ঠিক আছে, এক পক্ষ ওই যে বললাম প্রধানত ডান পক্ষে শূন্য থাকতে পারে, নাও থাকতে পারে, শূন্য থাকতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা, আর দেখেন অভেদের ক্ষেত্রে যেটা হয়, সম এটা সমীকরণ। ঠিক আছে, সো যে কোনো একটা কিছুকে আমরা যখন ডান পাশে শূন্য দিয়ে বা দুই পাশে দুইটা রাশি লিখবো, সেটা হচ্ছে সমীকরণ। ইকুয়াল দিয়ে যখন দুই পাশে দুইটা রাশি লিখবো, এটা হচ্ছে সমীকরণ। আর অভেদ, এই অভেদ সমীকরণ সব ডেফিনেশন আপনাদের পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট এগুলো বেসিক, তাই একটু শিখে নিই। ঠিক আছে, দেখেন সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটা বহুপদী থাকে। চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অভেদটি সিদ্ধ হবে। অভেদ মানে হচ্ছে, আমি আপনাকে বলি, এক্স এর যে কোনো মানের জন্য সেটা সত্যি, আননোনের যে কোনো মানের জন্য সেটা সত্যি। ক্লিয়ার? এটা হচ্ছে অভেদ। কি বলছি বুঝছেন? ঠিক আছে, এই লাইনটা খেয়াল করেন, যেমন এত x+1² - x-1² = 4x একটি অভেদ। এটি x এর সকল মানের জন্য সিদ্ধ হবে। সমীকরণ যেটা হয়, সমীকরণ সমাধান করে আমরা x এর বা আননোনের একটা মান বের করি, স্পেসিফিক মানটার জন্য ওই সমীকরণটা মিলে। আর অভেদের ক্ষেত্রে যেটা হয়, অভেদও একটা সমীকরণ, কিন্তু সেটা হচ্ছে দুনিয়ার সকল মানের জন্য এটা সত্য। এক্স এর যে কোনো মান বসান এটা আসবে, এটাই হচ্ছে অভেদ। যদি একটা সমীকরণ অভেদ হয়, সেটাকে একটা ট্রিপল ইকুয়াল দিয়ে প্রকাশ করা হয় ধরতে পারেন। হ্যাঁ, এটাকে আসলে ট্রিপল ইকুয়াল আমি বোঝার জন্য বলতেছি, বাট এই সাইনটার নামই অভেদ সাইন। সকল সমীকরণ অভেদ নয়, অভেদ সমান চিহ্নের পরিবর্তে এত চিহ্ন ব্যবহৃত হয়, তবে সকল অভেদই সমীকরণ বলে অভেদের ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করা যায়। আপনারা যত বীজগণিতের সূত্র শিখছেন সব আসলে অভেদ।
যত বীজগণিতিক সূত্র শিখছেন, এই যেখানে বলেও দিচ্ছে প্রত্যেক বীজগণিতিক সূত্র একটি অবেগ, ঠিক আছে? এগুলো আসলে মুখস্থ করতে হবে না, খুব বেশি জানতেও হবে না, জাস্ট একটা কনসেপ্ট জেনে রাখলেন, যেহেতু পড়তেছি তাই আর কি, হ্যাঁ, আর কিছু না। Okay? আচ্ছা, এবার আসেন একঘাত সমীকরণের সমাধান। এটা ভাইয়া খুবই খুবই সহজ জিনিস, মানে সত্যি কথা বলি, বই ধরে যদি জাস্ট একটু দেখে যান ইজিলি পারবেন। এই কয়টা জিনিস একটু ভালো মতো দেখবেন, এই 1 থেকে 4 যে জিনিসগুলো বলছে এটা খুব খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন, এবং কঠিন কিছু না, একদমই সহজ জিনিস। দেন আসো, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। উদাহরণ 1, সমাধান করা। কিছু সমাধান করার কিছু টেকনিক আছে। আপনি যখন পরীক্ষার প্রশ্নগুলোতে এগুলা ব্যবহার করবেন, তখন এই ধরনের টেকনিকগুলো আপনাকে একটু ব্যবহার করতে হবে। দেখা যাবে সমীকরণ সাজাইছেন, সমাধান করার জন্য আননোন ভেরিয়েবলটার যে মান বের করার জন্য, এটাকে আমরা বলি তো সমাধান বের করা, তাই না? কেউ কেউ বলে মূল বের করা, ভ্যালু বের করা। এটার জন্য আমাদেরকে কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগে। সেই টেকনিকগুলো এখানে একটু দেখাইছে। উদাহরণ 1, ঠিক আছে? উদাহরণ 2, এখানে দেখবেন প্রত্যেকটা ইকুয়েশনই আমাদের কি আছে, একটা মাত্র আননোন আছে। y থাকলে y, x থাকলে x, হ্যাঁ, এরকম। ওকে, দেন আসেন উদাহরণ 3। এই উদাহরণগুলো করবেন ভাইয়া, এইগুলা করবেন এই জন্য, এগুলা একটু জটিল হবে, কিন্তু এই জিনিসগুলো আপনার করতে হবে পরীক্ষায় দ্রুত হাতে কলমে সমাধান করতে শেখার জন্য। পরীক্ষা এত বড় আসবে না, আবারও বলি, পরীক্ষায় এত বড় আসবে না, কিন্তু আপনি যদি এই জিনিসগুলো হাতে কলমে না করেন, আপনার হাত চালু হবে না। পরীক্ষা এত বড় আসবে না, পরীক্ষা যা আসবে সেটা খুব ছোট থাকবে, কিন্তু আপনি যদি এগুলো না করেন, ওই ছোটটা ধরতে পারবেন না, কিংবা ওইটা বড় থাকলেও সেটা ছোটর মধ্যে করে করে ফেলতে পারবেন, সেটা আপনি পারবেন না যদি এগুলো প্র্যাকটিস না করেন। ঠিক আছে, যদি না প্র্যাকটিস না করেন, আর গুণন মানে এই দেখেন, আর গুণন করে, আর গুণন মানে 4 এর সাথে 7x - 1 গুণ করছি, আর 2x - 4 এর সাথে 15 গুণ করছি, ঠিক আছে? এটা সো পক্ষান্তর করে মানে সাইড চেঞ্জ করছি, ঠিক আছে? এই 30x এর সাথে x গুলো এক পাশে নিছি, আর অন্য মানগুলোকে এক পাশে আনছি। এই সমাধান করাটা হাতে কলমে একটু করবেন, বোঝার চেষ্টা করবেন, শুধুমাত্র হাত পাকানোর জন্য, ঠিক আছে? যে আমি দ্রুত পারি, আমি বুঝি কখন পক্ষান্তর করতে হবে, কখন আর গুণন করতে হবে, সমাধান করাটা আমি বুঝি। বীজগণিতের অঙ্কের এটাই চ্যালেঞ্জ, এটা পাটিগণিতেও ফাইনালি লাগে, বাট এই টেকনিক গুলো এখানে ভালো মতো শিখে যাবেন। ওকে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করছে, দেখেন, এই যে দেখেন উপরে কি হচ্ছে, দেখেন দুই পক্ষের ভগ্নাংশ দুটির মান সমান, আবার দুই পক্ষের লব সমান, কিন্তু হর অসমান, ঠিক আছে? এই যে কনসেপ্টটা বোঝা, দেখা গেছে যে দুইটা ভগ্নাংশ বের হয়েছে, দুইটা ভগ্নাংশ বলতেছে একে অন্যের সমান, আবার দুইটা লব হচ্ছে সমান হয়ে গেছে, হর সমান হয় নাই। এটা একমাত্র তখনই সম্ভব যখন এই লবের মান দুইটা 0 হবে, এছাড়া এটা সম্ভব না। কারণ দুইটা ভগ্নাংশ তখনই সমান হবে যখন যদি তাদের হর বা লব একই হয়, তাহলে অন্যটাও একই হবে, তাই না? এছাড়া একমাত্র তখনই সম্ভব যখন তাদের মান 0, তাই না? তো একটা ভগ্নাংশের মান 0 হইতে হলে কি হয়? হর কখনো 0 হওয়া যায় না। হর 0 হইলে সেটা হয়ে যায় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, আপনারা পড়ছেন। একমাত্র লব 0 হইলে সেটার মান 0 হইতে পারে। তার মানে এই জন্য এখানে বলছে 2x - 7 = 0 হইতে হবে। এই যে কনসেপ্ট গুলো, এগুলো পরীক্ষার হলে চট করে মাথায় আসার জন্য এই সমাধানগুলো করতে বলছে। নইলে এখানে যে আপনি আটকে যাবেন, কি রে ভাই কি হইলো, 2x - 7 2x - 7, তাইলে কেমনে হইলো? তখন আপনি করবেন কি, আপনি দেখা যাবে নিচের দুইটারে সমান বসায় দিবেন। নিচের যেটা সমান বসানো যাবে না, কারণ এখানে এটা একমাত্র তখনই 0, মানে দুইটা সমান হইতে পারে যদি 2x - 7 0 হয়, ঠিক আছে? আবারও বলি, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হইতে পারে, ভালো মতো শোনেন। দুইটা ভগ্নাংশ যদি সমান হয়, তাই না? নিজেরা ভগ্নাংশ লিখে দেখেন, মনে করেন 2/4 = 1/2, 2/4 মানে 2/4 হচ্ছে 1/2, এই দুটো ভগ্নাংশ আমরা সমান বলি, তাই না? তাই কিনা? আচ্ছা, কিন্তু আপনি এবার অন্যভাবে লিখে দেখেন, মানে অন্যভাবে মানে এইটা তো জানি হইলো, আর একটা জিনিস লিখেন, 2/4 সমান 2/4, মানে বলতে দুইটা ভগ্নাংশ সমান হলে তাদের ভ্যালু মাস্ট তাদের মানে ভ্যালুটা সেম হইতে হয়, তাই না? 2/4 এর মানও তো আসলে হাফ। বাট যদি তাদের এরকম একটা এক্সপ্রেশন ফরম্যাটে আসে, এরকম একটা জায়গায় দুইজনের যদি হর ভিন্ন হয় কিন্তু লব সমান হয়, তাহলে একমাত্র এটা হইতে পারে যে তাদের দুইজনেরই ইন্ডিভিজুয়ালি মান 0, মানে 2x - 7 / x² - 7x + 12, এটার মানও 0, ডান পাশে যেটা আছে সেটার মানও 0। একমাত্র এরকম হইলে তারা অসমান হইলেও, দেখতে অসমান মনে হইলেও তারা সমান সমান হইতে পারে।
তো এরকম দুই পাশে যদি দুজনে এটা জিরো হইতে হয়, তাহলে একমাত্র ব্যাপার হচ্ছে উপরে লব জিরো হইতে হবে। হর কখনোই জিরো হইতে পারে না একটা ভগ্নাংশের, তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে। সো এইখানে একমাত্র লব জিরো হইলেই এই এই ইকুয়েশনটা হওয়া সম্ভব, যে দুই পাশ সমান। দ্যাটস ওয়াই আমরা লিখছি লব জিরো। ঠিক আছে, টোয়াইস এক্স মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো। এই জিনিসটা যদি বুঝতে না পারেন, আবার হচ্ছে এই লেকচারটুকু টেনে পিছনে শোনেন, বারবার শোনেন, যা বলছি সেটা খাতায়, মুখে যেটা বলতেছি সেটা খাতায় লেখেন, দেন বোঝার চেষ্টা করেন। নইলে চট করে পরীক্ষার হলে এই জিনিস মনে আসতো না। আপনি কি করতেন, উভয় পক্ষ থেকে টোয়াইস এক্স মাইনাস সেভেন আর টোয়াইস এক্স মাইনাস সেভেন কাটা দিয়ে দিতেন, নিচের দুইটারে সমান লিখতেন, সেখানে অঙ্কটা ভুল হয়ে যাইত। ক্লিয়ার? সেখানেই অঙ্কটা ভুল হয়ে যাইতো। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখে অঙ্কটা করবেন। ওকে, এবারে চলেন একঘাত সমীকরণের ব্যবহার। মূলত আমরা এটাই শিখবো, এই যে এতক্ষণ যা পড়ে আসলাম, মূলত আমাদের কাজ এটা, একঘাত সমীকরণের ব্যবহার। এখানে প্রচুর অঙ্ক থাকবে এবং এই অঙ্কগুলো সব অঙ্ক পরীক্ষায় আসে, আইবিএ পরীক্ষা হুবহু পাবেন। আমি আপনাদেরকে যখন অঙ্ক করাবো দেখাবো, উদাহরণ 5 একদম হুবহু আইবিএ পরীক্ষায় আসছে, হুবহু। আমি হুবহু মানে জাস্ট নাম্বার টাম্বার গুলো একটু চেঞ্জ করে, একদম জাস্ট নাম্বার টাম্বার গুলো একটু চেঞ্জ করে। এখানে আমি একটা জিনিস আপনাদের একটু বলে দিই। একটা সংখ্যা মনে করেন 12, ধরেন 12, 12কে আমরা কিভাবে লিখতে পারি? এককের অঙ্ক 2 আর দশকের অঙ্ক কত 1, তাই না? তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 10 প্লাস 2, তাই না? এখানে সেই কাজটাই করছে, যখন কোনো একটা অঙ্ক, যখন দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় আর একক স্থানীয় অঙ্কটা যদি এক্স প্লাস টু হয়, তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটা লিখলাম আর তার সাথে 10x গুণ করে দিলাম। এটা যদি আবার মনে করেন আমাদের, আপনি চিন্তা করেন, মনে করেন 123, 1 2 3, এই অঙ্কটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? লিখতে পারি 1 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 3। খাতায় লেখেন, আমি যেটা বলছি খাতায় লেখেন, আমি দেখাচ্ছি না স্ক্রিনে, খাতায় লেখেন। 123, এটা ছোটবেলায় স্থানীয় মান পড়ে আসছেন না ছোটবেলায়, সেটা কনসেপ্ট, হ্যাঁ। বাট এবার বীজগণিতে সেটা ব্যবহার করে আমরা অঙ্কগুলো করতেছি। একক স্থানীয় অঙ্কটাকে 1 দিয়ে গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্কটাকে 10 দিয়ে গুণ করতে হয়, শতক স্থানীয় অঙ্কটাকে 100 দিয়ে গুণ করতে হয়, তারপর সবগুলো যোগ করলে আমরা মূল অঙ্কটা পাই, তাই না? মূল সব সংখ্যাটা পাই, এটাই। এখানে আমি অঙ্কগুলো এভাবে করে প্রত্যেকটা করাইতে যাব না, আপনারা নিজেরা করবেন। এখানে ব্যাখ্যা সহ করে দেয়া আছে, যেটা বুঝতে পারবেন না সেটার জন্য আমি আছি। ঠিক আছে, দেখবেন এখানে এখানে শেখার জিনিস আছে কি বলি ভাই, ট্রিক্স। এখানে শেখার জিনিস কি আছে? ট্রিক্স। যেটা কেমনে করলো আপনি শিখবেন এই ট্রিক্স গুলো। আবারও বলতেছি ভাইয়া, এইখানে সবকিছু পাটিগণিতের অঙ্কই। জাস্ট একটা আননোন কে এক্স ধরে নিচ্ছে, দেখেন মনে করি শ্রেণী সংখ্যা এক্স, ছাত্র সংখ্যা এক্স ধরে নিচ্ছি, কেন এটা ধরলে অঙ্কগুলো করা একটু সহজ হয়। এই কনসেপ্ট যখন আপনার মাথায় ঢুকে যাবে, আপনি পাটিগণিতের অনেক অঙ্কে এক্স ঢুকে যাবে আপনার। আবারও বলতেছি ভাইয়া, এই যে 5.4 টপিকটা, 5.4 টপিকটা, এটা খুব খুব ভালো মতো করবেন। সুতরাং এই চ্যাপ্টারে আপনারা যতগুলো অঙ্ক পাবেন, সবগুলো অঙ্ক বারবার মনোযোগ দিয়ে করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কেন এখানে এক্স ধরে করলো। কিন্তু আরেকটা জিনিস বলি ভাইয়া, যদি এই অঙ্ক অলরেডি আপনি অ্যারিথমেটিক উপায়ে সহজে করতে পারেন, তাহলে অ্যারিথমেটিক উপায় করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্ন পড়ার পরে আপনার মাথায় যা আসবে আপনি তাই করবেন। তবে এখন থেকে একটা নতুন ট্রিক শিখলেন, যে কোনো কোনো জায়গায় এক্স ধরলে অঙ্কটা সহজ হয়। যেমন এই উদাহরণ 7, করিম সাহেব তার এত টাকার কিছু টাকা বার্ষিক এত মুনাফা এবং বাকি টাকা এত মুনাফায় বিনিয়োগ করলেন। এই যখন কিছু বলতেছি, এটা আপনি এক্স না ধরলে এই অঙ্ক জীবনে আপনি অ্যারিথমেটিক ওয়েতে করে শর্টকাটে মিলাতে পারবেন না। শর্টকাট না মানে সহজে মিলাতে পারবেন না। এটা ইনফ্যাক্ট আমি যদি বলি, এটা কিছু টাকাকে এক্স ধরা ছাড়া কোনো উপায় নেই, এবং কোনোভাবে করা যাবে না। বাকি সব কনসেপ্ট আগে যা মুনাফায় শিখে আসছেন অ্যারিথমেটিকে তাই, বাকি পুরো কনসেপ্ট তাই। কিন্তু এই যে একটা কিছু টাকাকে এক্স ধরা, এটা ভাবে ধরতে, বাকি সব কনসেপ্ট আপনি অ্যারিথমেটিকে যা শিখে আসছেন 12%, 10%, এগুলোই। ঠিক আছে, সো সহজ অঙ্ক এরকম করে মিক্স করে আসবে। আসলে আমরা আস্তে আস্তে করে যত সামনে যাচ্ছি, একটু অ্যাডভান্স ম্যাথ শিখতেছি অলরেডি, হ্যাঁ। পাটিগণিত কেন আগে করছি, কেন আপনাদের আগেই বীজগণিত করাই না, এবার বুঝতে পারছেন? হইতে পারে যে আমরা বড় হয়ে গেছি, আমরা তো আগে বীজগণিত করতে পারতাম না। বেসিক ম্যাথমেটিক্স এভাবেই শিখতে হয়। ঠিক আছে, এভাবে করেই শিখতে হয়। ঠিক আছে, যে আমরা ধাপে ধাপে শিখবো। তো আমি ভাই আপনাদের আবারও বলি, ক্লাস 6 to 10 আমি এত ইম্পর্টেন্ট কেন দিচ্ছি জানেন? কারণ এগুলোই বেসিক ম্যাথ। আপনারা যারা ক্লাস 6 to 10 ভাই ভালো মতো না করবেন, তারা জীবনেও ভালো করতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও বলি, ইভেন কোনো ক্যাট বই, কোনো ম্যাথ বই, কোনো অ্যাডভান্স ম্যাথ বই, কোনো খাইরুলস বেসিক, খাইরুলস অ্যাডভান্স, আগরওয়াল কোচিং এর লেকচার কিচ্ছু করার দরকার নেই। খালি 6 to 10 বই ভালো মতো করেন, 100% চান্স পাবেন, 100% চান্স পাবেন। খালি এই প্রশ্নগুলোই ভালো মতো করেন, 100% চান্স পাবেন। খালি এগুলো করার পর প্রিভিয়াস ইয়ার আইবিএ কোশ্চেন করেন, ঠিক আছে, ডিরেক্ট ম্যাথ সলভ করেন, এই যে জিআরই, জিম্যাট ক্লাব এগুলো ডিরেক্ট চান্স পাবেন।
সিরিয়াসলি বলতেছি, অ্যাডভান্স ম্যাথে যা করাবো সেগুলো এগুলোর একটু একটু এক্সটেনশন। ঠিক আছে, ক্লিয়ার? সো এখানে একটা কথা আবার একটু বলে দিই ভাইয়া, যারা পাটিগণিত পার্টটা অলরেডি করে ফেলছেন, ভাইয়া পাটিগণিতের সবগুলা ম্যাথ সিকুয়েন্সিয়ালি একটা কাগজে লেখেন, সিরিয়ালি, কোনো চ্যাপ্টার পর লিখতে হবে না, আবার চ্যাপ্টার 1 থেকে শুরু করে যেরকম করে পড়াইছি একটা কাগজে সবগুলো ম্যাথ তুলেন, হয়তো সব মিলে 50, 60, 100টা ম্যাথ হবে। প্রশ্ন প্রশ্ন পাশে উত্তরটা লিখে রাখতে পারেন, উত্তর মানে শুধু অ্যান্সারটা। সো আপনি যখন করবেন আপনি যেন এখানে মিলাইতে পারেন। আর একটা জিনিস করবেন, এটার রেফারেন্স হিসেবে আপনি পিডিএফ এর নাম্বার এই সেই লিখে রাখতে পারেন, আপনার সুবিধা জিনিসটা কোশ্চেন ব্যাংক, আবারও বলি, সো দ্যাট আপনি যদি ম্যাথটা না পারেন আপনি যেন বই থেকে পরে এটা বের করে দেখতে পারেন। এটা আপনার পার্সোনাল কোশ্চেন ব্যাংক, এবং এই কোশ্চেন ব্যাংকে আপনি অবশ্যই অবশ্যই 2বার পরীক্ষা দেবেন, এবং এটা দিয়ে ফেলেন, 2-1 দিনে দিয়ে ফেলেন, নিজের মতো করে দিয়ে ফেলেন। ঠিক আছে, এটাই আপনার ম্যাথের স্কিল বাড়াবে। ঠিক আছে, সো আমাকে কেউ একজন এটা করে আহ, ছবি তুলে পাঠায়েন তো, পিডিএফ করে, যে ভাই আমি করছি, আমার টোটাল হচ্ছে 100টা কোশ্চেন হয়েছে, টোটাল 80টা, টোটাল 87টা, হোয়াট এভার। প্রত্যেকটা প্রশ্নের ঠিক নিচে 2টা জিনিস লিখে রাখবেন, একটা হচ্ছে এটা পিডিএফ এর পেজ নাম্বার কত, ঠিক আছে, 2 এটা হচ্ছে আপনার অ্যান্সারটা কত, জাস্ট অ্যান্সার, মনে করেন এই ধরেন এই অঙ্কটার অ্যান্সার, ধরেন আমি উদাহরণ বলছি, মনে করেন এই অঙ্কটার অ্যান্সার কত আসছে, 40,000 টাকা, 40,000 লিখে রাখবেন, অ্যান্সার 40,000, এরকম আর কি। তাহলে হবে কি, এটা আপনার একটা কমপ্লিট একটা কোশ্চেন ব্যাংক হয়ে যাবে, এখান থেকে আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এখানে 7টা অঙ্ক আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই টাইপের অঙ্কগুলো, এখন থেকে যেটা খেয়াল রাখবেন, যে অঙ্কগুলোতে আপনার মনে হবে যে কিছু একটা আননোন, যেটা আমার এক্স ধরা যায়, সেটাকে একটা এক চলক সমীকরণে কনভার্ট করে ফেলবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই 1 নম্বর অঙ্কটা করবেন, এত ভগ্নাংশটির হর ও লবের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি এত হবে, এই অঙ্কটা করবেন। 1 নম্বর অঙ্কটা, কোন সংখ্যা মানে একই সংখ্যা, মনে করি এক্স, তাহলে 3 + x / 5 + x = কত, 4/5। ঠিক আছে, আচ্ছা। 2 নাম্বারটা করবেন, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর, ক্রমিক সংখ্যা মানে কি, একটা এক্স হলে আর একটা x+1, ক্লিয়ার? বর্গের অন্তর, তাহলে x+1² - x² = 151, ক্লিয়ার? 3 নাম্বার অঙ্কটাও করবেন। এই 3টা অঙ্ক আমি করাই দিব না, নিজে নিজে করবেন, এই 3টা অঙ্ক না পারলে বুঝতে হবে উপরে কিছুই বোঝেন, 1 থেকে 6 যদি বুঝেন, 1 থেকে 7 যদি বুঝেন, তাহলে এই কাজের এই 3টা অঙ্ক করবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এছাড়া আর খুব বেশি কিছু এখানে করার মতো নাই, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এবারে আসেন এক চলকের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে বুঝছেন, আগের সমীকরণগুলো আমাদের পাওয়ার ছিল 1, এক্স এর পাওয়ার ছিল, বা এক্স এর যে আমরা অলরেডি যে ঘাত, ওই যে মনে আছে আগের চ্যাপ্টারে কেন ঘাত করে আসছি, ঠিক আছে, আগে ছিল শুধু এক্স, এবার আসছে এক্স স্কোয়ার আসবে, হ্যাঁ, ঠিক আছে। এগুলা খুব সহজে পারবেন, একই রকম খুবই সহজে পারবেন। আমি এখানে যে উদাহরণটা দিচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখন আর একটা জিনিস বলি ভাই, জ্যামিতি আগে কেন অনেক সময় পড়া লাগে, সো সেটা আপনারা অনেক ক্ষেত্রেই জানবেন হয়তো, জ্যামিতি কেন অনেক ক্ষেত্রে আগে পড়া লাগে। তো এইখানে জ্যামিতির যে কনসেপ্ট অ্যাপ্লাই করছে এটা আপনারা অলরেডি জানেন, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার জন্য জ্যামিতির বেসিক কনসেপ্ট থাকলেই হবে, মানে একটু জানলেই হবে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এতটুকু জানলেই হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে প্রস্থ হচ্ছে x - 1। ঠিক আছে, এছাড়া জ্যামিতির কোনো কনসেপ্ট এখানে নাই, ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা সামনে আগে এই জিনিসটা আপনারা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এখানে একটা ছোট জিনিস আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি, যে উদাহরণ 8, এই কনসেপ্ট গুলা শিখবেন। দেখেন, 2টা উৎপাদকের বা 2টা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে 2টা কেস হইতে পারে, যে কোনো একটা অবশ্যই শূন্য হবে, অথবা 2টাও শূন্য হইতে পারে, বাট যে কোনো একটা অবশ্যই শূন্য, সেটা তো বুঝতে পারতেছেন, এই জন্য লিখছে x+2 = 0, অথবা x - 3 = 0, ক্লিয়ার? তাহলে x এর মান কয়টা, এত অথবা এত। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সমাধান সেট নির্ণয় করো, মানে সমাধান সেট মানে কি, এখানে y এর কোন কোন মানের জন্য এই সমীকরণটা মিলে, যেমন এখানে সমাধান সেট হচ্ছে x এর সমাধান সেট হচ্ছে -2 আর 3, যে দুইটা যে কোনো একটা বসাইলে এটা সেট, মানে কি সেটের কনসেপ্ট আগে পড়ে আসছে, x এর এখানে সমাধান সেট হচ্ছে -2 আর 3, এটাই ওই সেটের দুইটা উপাদান। ঠিক আছে, উদাহরণ 9ও তাই। এই দেখেন, ওই আগের অ্যান্সারটা যদি এরকম করে লিখতাম, সমাধান সেট হচ্ছে -2, 3, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট হইতো, এটাকে কার্লি ব্রেস অনেক সময় বলে, মানে ব্র্যাকেটটাকে, সেকেন্ড ব্র্যাকেট যেটা আপনারা বলি, এটা আমরা কার্লি ব্রেস বলে। ঠিক আছে, যে নামে আপনি চিনেন। ঠিক আছে, সমাধান সেট হচ্ছে 0√3, ক্লিয়ার? আচ্ছা, সমাধান করো, সমাধান সেট লিখো, এই জিনিসগুলো ভাই, এই কয়টা উদাহরণ আবার এই সমাধানের জন্য করতে হবে। উদাহরণ 11 করার দরকার নেই, উদাহরণ 11 করার দরকার নাই, মনে থাকে যেন।
করতে হবে না। ওজন 10 পর্যন্ত করলেই হবে, 11 করার দরকার নেই। ওকে, আচ্ছা। এরপরে ভাই এই কাজ দুইটা করবেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হইলে সমীকরণটিকে এর সাথে তুলনা করো। আমি বলে দিই, এখানে দেখেন এক্স এর কোনো মান নাই, মানে তার মানে বি 0, এক্স স্কোয়ার মাইনাস 1 তার মানে a এর ভ্যালু হচ্ছে 1, মানে এই যে এক্স এক্স স্কোয়ারের সাথে কত আছে, 1 আছে গুণ। আর এখানে বি এক্স, যেহেতু এখানে এক্স এর কোনো মান নাই, তার মানে বি ইকুয়ালস টু 0 আর সি এর মান হচ্ছে -1। ঠিক আছে, সো এই জিনিসগুলো ভাই একটু মাথায় রেখে অঙ্কগুলা দেখবেন। এই টোটাল কনসেপ্টটা কিন্তু আলোচনা করে ফেলছে এই জায়গাতে, দ্বিঘাত সমীকরণের এই জায়গাতে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হয়ে গেলে আমরা পরেরটা যাবো। যে দেখেন এখানে এই কথাগুলো খুব ভালো মতো পড়তে হবে, কিন্তু আবারও বলতে হবে ডেফিনেশন বা ব্যাখ্যা অংশগুলা খুব ভালো মতো পড়তে হবে। শুরুতেই যে ব্যাখ্যা দিয়ে বোঝানো থাকে, এগুলোই মেইন কনসেপ্ট। ঠিক আছে, যে দ্বিঘাত সমীকরণের ব্যবহার আবার খুব খুব ভালো মতো পড়তে হবে। এই কটা জিনিস খুবই ভালো মতো পড়তে হবে। আমি আলাদা করে আলাপ করতে যাচ্ছি না আর। সো জিনিসগুলো ইজিলি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে এই অঙ্ক যেটা আমরা জ্যামিতিতে করবেন, ঠিক আছে, জ্যামিতিতে করবেন। ঠিক আছে, তো এটা এভাবে করেও করতে পারেন বীজগণিত দিয়ে। ঠিক আছে, এই অঙ্ক যেটা জ্যামিতিতে করবেন সেটা এভাবে করেও করতে পারেন। ক্লিয়ার? সো এই অঙ্কগুলো আমি ডিটেলস আর আলাদা করে করাই দিচ্ছি না, এগুলো আশা করি আপনারা শিখবেন। যেমন এই যে দেখেন এই অঙ্ক আপনারা করে আসছেন, গড়ের অঙ্কে পাটিগণিতে করে আসছেন, এখানে নর্মালি এরকম করে করে ফেলতে পারেন ইজিলি। ওকে, তেমন কঠিন কিছু না। ওকে, বাট দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এই অঙ্ক পরীক্ষায় আসলে দেখবেন খুব সহজেই বের করতে পারবেন। এই অঙ্কগুলো এরকম করে করলে অনেক ক্ষেত্রেই সহজ হইতে পারে। আপনি পাটিগণিত এই ধরনের কোনো অঙ্ক জায়গায় করে এসে থাকেন, সেরকমও দেখতে পারেন। ওকে, বাট এই অঙ্কগুলো এরকম করে করলে অনেক ক্ষেত্রে সহজ হয়। দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু উদাহরণ 14 আমি বলে দিই, হুবহু আইবের পরীক্ষা আসছে, হুবহু ব্যাংকের পরীক্ষা আসছে, হুবহু একদম হুবহু আসছে। যখন করাবো দেখবেন, সেখান থেকে যদি কঠিন অঙ্ক শিখতে চান, এগুলোই সেই কঠিন অঙ্ক যেগুলো মানুষ পরীক্ষায় পারে না। ঠিক আছে, ওকে। যারা একটা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, এই কাজের মধ্যে এই দুটো অঙ্ক করতে পারেন। ঠিক আছে, ১ আর ২ করতে পারেন। তবে যাদের এখনো জ্যামিতির কনসেপ্টটা ক্লিয়ার হয় না, তারা ২ নম্বর অঙ্কটা করতে গিয়ে ঝামেলায় পড়বেন। সো ২ নম্বর অঙ্কটা তখন বাদ রাখতে পারেন। বাট ১ নম্বর অঙ্কটা অবশ্যই করতে পারেন। ঠিক আছে? আর জ্যামিতি করার পরে ২ নম্বর অঙ্কটা করবেন, এটা মাথায় রাখতে পারেন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। উদাহরণ ১৫, ওই যে বললাম যেসব কঠিন অঙ্ক আসে তার মধ্যে এটা একটা কঠিন অঙ্ক পরীক্ষায়। বাট এই 9-10 এর বই থেকে আসতেছে। এগুলো আইবির পরীক্ষায় হুবহু পাবেন, আবারও বলছি। হুবহু পাবেন, এবং আপনি গড়ের কনসেপ্ট অলরেডি আমরা পাটিগণিতে করে আসছি। সেম। ৩ টা আলাদা, আলাদা অঙ্ক আছে, একসাথে দিয়ে দিছে। ৩ টা আলাদা, আলাদা অঙ্ক। কিন্তু একটা অঙ্ক না, সো এত বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। সবগুলো অঙ্ক এখানে ছোট। ঠিক আছে? সবগুলো অঙ্ক এখানে ছোট। ওকে? এই শেষ। ঠিক আছে? অঙ্ক শেষ। এই চ্যাপ্টারটা করতে আপনাদের ২ দিন সময় লাগবে। এট লিস্ট ২ দিন সময় লাগবে। ২ দিন দিতে হবে সময়। ২ দিন সময় দিতে হবে। ঠিক আছে? তো আই গেস খুব একটা সমস্যা হবে না। ২ দিনে কিন্তু ভাই একবার করবেন না। ২ দিনে ২ বার করবেন। ফাইনালি অঙ্কগুলো আবার ওই যে বললাম কাগজে তুলে পরীক্ষার মতো করে সবগুলা খাতায় লিখে দেন ধাপ করে সবগুলোর জন্য ১.৫ মিনিট সময় ধরে করে ফেলবেন। ওকে? ১.৫ মিনিট সময় ধরে করে ফেলবেন। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের জন্য সময় হচ্ছে ১.৫ মিনিট। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের জন্য সময় হচ্ছে ১.৫ মিনিট। ওকে? ক্লিয়ার?